ওকে, শোনো, কোষ বিভাজন এই অধ্যায়ে আমাদের পড়ানো হবে কিভাবে কোষ বিভাজন হয়, একটা কোষ থেকে আরেকটা কোষ কিভাবে বিভাজিত হয়, এটা বুঝছো, সংখ্যা হয়। তবে এখানে দেখো অনেক কিছু বলা হবে, তবে মনে রাখতে হবে এই যে কোষ কোষ বিভাজন কাকে বলে সংখ্যাটা পড়ে নিবা এখান থেকে। হ্যাঁ, জীবদেহে এই যে কি একটি মৌলিক অত্যাবশ্যকীয় প্রক্রিয়া, এর মাধ্যমে বংশবৃদ্ধি ঘটে, যে প্রক্রিয়ায় জীবকোষের বিভক্তির মাধ্যমে একটি কোষ থেকে দুইটা চারটা কোষ উৎপন্ন হয় তাকে কোষ বিভাজন বলে। ঠিক আছে, একটা কোষ থেকে দুইটা তিনটা দুইটা চারটা যে কয়টাই হোক না কেন সেটাকে বলা হবে কোষ বিভাজন। এখন দেখো, মনে করো এটা একটা কোষ, খেয়াল করো, শুনতে পাচ্ছ না? আচ্ছা দেখো, মনে করো সকল এটা একটা কোষ। আচ্ছা হলো না, হ্যাঁ এবার হবে। মনে করো যে এটা একটা কোষ, ঠিক আছে, তো এই কোষটা বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়ার মাধ্যমে বিভক্ত হয়ে দুটো কোষ তৈরি হলো। ঠিক আছে, তো এই যে কোষটা বিভাজিত হলো এই কোষটাকে বলা হবে মাতৃকোষ বা মাদার সেল, এটাকে বলা হবে মাতৃকোষ। ঠিক আছে, যে কোষটা বিভাজিত হবে তাকে বলা হবে মাতৃকোষ। আর যে দুইটা কোষ তৈরি হবে পরবর্তীতে এই দুইটাকে একটা প্রত্যেকটাকে বলবে ডটার সেল বা অপত্য কোষ। কি বলা হবে? অপত্য কোষ বা ডটার সেল। ক্লিয়ার? ওকে, তাহলে এটা মনে রাখতে হবে। এখন কোষ বিভাজন, এই যে এই লাইনটা খুব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওয়াল্টার ফ্লেমিং এই যে 1882 সালে সামুদ্রিক স্যালমন্ডার কোষে প্রথম কোষ বিভাজন লক্ষ্য করেন। ঠিক আছে, এবার কোষ বিভাজন 3 প্রকারের হয়। ঠিক আছে, কোষ বিভাজন 3 প্রকারের হয়, একটা হচ্ছে অ্যামাইটোসিস, মাইটোসিস আর একটা হচ্ছে মিওসিস। তো নাম মনে রাখতে হবে, অ্যামাইটোসিস হচ্ছে প্রত্যক্ষ কোষ বিভাজন, মাইটোসিস হচ্ছে সমীকরণিক কোষ বিভাজন, আর মিওসিস হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। নামটা মনে রাখতে হবে। তো দেখো, বলা হচ্ছে মাইটোসিসকে সমীকরণিক কোষ বিভাজন বলা হচ্ছে কারণ কি? মনে করো মাতৃকোষে, মনে করো যে তোমার যদি আমাদের দেহকোষে কি 46টা ক্রোমোজোম থাকে না? মনে করো একটা কোষ, সেখানে 46টা ক্রোমোজোম আছে। এখন এই কোষটা যদি মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত হয়ে আরেক দুইটা কোষ উৎপন্ন করে, সেই দুইটা কোষের ক্রোমোজোম সংখ্যাও 46টাই থাকবে। 46টাই থাকবে, অর্থাৎ কোষ শুধুমাত্র আকার আকৃতি সব দিক দিয়ে শুধু একই থাকবে, আয়তন তারপরে আকার আকৃতি সব দিক দিয়ে একই থাকবে, শুধুমাত্র সংখ্যাটা বাড়বে। ঠিক আছে, এটাকেই বলা হচ্ছে মাইটোসিস কোষ বিভাজন, এবং এটা সমীকরণিক হারে বাড়ে। ধরো একটা কোষ থেকে দুইটা হয়, পরবর্তীতে এই দুইটা থেকে মানে এখান থেকে আরো দুইটা হতে পারে, আবার এটা থেকে আরো দুইটা হতে পারে, অর্থাৎ কি ঘুরে ফিরে আমাদের কেমন হবে, অর্থাৎ একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে 16টা, আবার সমীকরণিক হারে বাড়তে থাকবে। ঠিক আছে, ডাবল হতে থাকবে। তো এই কারণে এটাকে বলা হয় সমীকরণিক কোষ বিভাজন। আর মিওসিস, মিওসিসের ক্ষেত্রে এমন হবে, ধরে নাও যে তোমার এটা একটা কোষ। ঠিক আছে, এই কোষে মনে করো 46টা ক্রোমোজোম আছে। ঠিক আছে, 46টা ক্রোমোজোম আছে। এখন এখানে যদি মিওসিস ঘটে, তাহলে মিওসিসের মাধ্যমে মনে রাখবা 4টা কোষ উৎপন্ন হবে। ঠিক আছে, মিওসিসের মাধ্যমে 4টা কোষ উৎপন্ন হবে। তো 4টা কোষ উৎপন্ন হবে, এরকম যদি 4টা কোষ উৎপন্ন হয়, একটা কোষ থেকে মিওসিস প্রক্রিয়া সম্পন্ন হলে 4টা কোষ উৎপন্ন হবে। তো এই প্রত্যেকটাতে অর্ধেক ক্রোমোজোম সংখ্যা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ ওখানে 46টা থাকলে এখানে 23টা করে চলে আসবে। কিভাবে আসবে সব বলবো। ঠিক আছে, 23টা করে আসবে। তো এইখানে দেখো, এখানে ক্রোমোজোম সংখ্যা ছিল 46টা, আর এখানে হ্রাস পেয়ে অর্ধেক হয়ে 23টা হয়ে গেছে। এই কারণে এটাকে বলা হচ্ছে হ্রাসমূলক কোষ বিভাজন। এই মিউট করো। ওকে, ঠিক আছে, তাহলে বুঝতে পারছো কেন হ্রাসমূলক কেন বলা হচ্ছে মিওসিসকে? ওকে, তাহলে এই মিওসিসকে কেন হ্রাসমূলক কোষ বিভাজন বলা হয়, এটা কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা কিন্তু পরীক্ষাতে আসবে, খদায় 11 মাস। এখন দেখো অ্যামাইটোসিস সরাসরি ভাগ হয়ে যাবে, এখানে রিডিং দেবো, কিছু বিস্তারিত বলার নাই। শুধুমাত্র মনে রাখতে হবে কোনটা কোথায় ঘটে, অ্যামাইটোসিস কোষ বিভাজন কোথায় ঘটে। এই যে দেখো, ইস্ট, অ্যামিবা, এককোষী জীব এদের ক্ষেত্রে ঘটে। ঠিক আছে, আর ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন, সায়ানোব্যাকটেরিয়া, প্রোটোজোয়া এদের ক্ষেত্রেও এই ধরনের ঘটনা ঘটে। ঠিক আছে, তাহলে অ্যামাইটোসিস কোথায় কাদের কাদের ক্ষেত্রে ঘটে? এই যে ইস্ট, অ্যামিবা, ব্যাকটেরিয়ার দ্বিবিভাজন, সায়ানোব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, এগুলো সব হচ্ছে অ্যামাইটোসিস। ঠিক আছে, তারপর আসে মাইটোসিস কোষ বিভাজন। মাইটোসিস কাকে বলে মনে রাখবে, এখানে নিউক্লিয়াসে একবার বিভাজিত হবে, ক্রোমোজোমও একবার বিভাজিত হবে। ঠিক আছে, এবং এর ফলে সব হচ্ছে তোমার টোটালি যা হবে, এই যে কোষ বিভাজন প্রক্রিয়া, একটি প্রকৃত কোষের নিউক্লিয়াস ও ক্রোমোজোম উভয়ই একবার করে বিভাজিত হবে, তাই মাইটোসিস কোষ বিভাজন। এবং এখানে আমরা দেখবো যে তোমার হচ্ছে সবই সম আকৃতির হবে এবং সমগুণ সম্পন্ন হবে। মাতৃকোষ যেরকম হবে, অপত্য কোষগুলো ঠিক সেরকমই হবে। ওকে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তবে একটা কোষের মধ্যে কি নিউক্লিয়াসও থাকে, সাইটোপ্লাজমও থাকে না? মনে করো এটা হচ্ছে নিউক্লিয়াস, আর এটা কি সাইটোপ্লাজম। ঠিক আছে, তো কথা হচ্ছে যে একটা কোষ বিভাজিত হয়ে যদি দুইটা হতে হয়, তাহলে কি নিউক্লিয়াসও বিভাজিত হয়ে দুইটা হতে হবে, সাইটোপ্লাজমও বিভাজিত হয়ে দুইটা হতে হবে, তাই না? জি ভাই। এই নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস। মনে রাখবা, নিউক্লিয়াসের বিভাজনকে বলা হয় ক্যারিওকাইনোসিস, আর সাইটোপ্লাজমের বিভাজনকে বলা হয় সাইটোকাইনোসিস। ঠিক আছে,
মনে রাখবা, জি লিঙ্ক ভাইয়া। দিয়ে দিব, তো এখানে বিস্তারিত বলা আছে, এটা খুব সুন্দরভাবে দেখে নিবা। তো এখান থেকে এই বৈশিষ্ট্যগুলো পড়বা, মাইটোসিসের বৈশিষ্ট্য এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে। কোথায় হয় মাইটোসিস, এখানে কিন্তু মনে রাখতে হবে কোথায় ঘটে, এটা অবশ্যই মনে রাখতে হবে এমসিকিউ এর জন্য। এই যে মাইটোসিস প্রাণী উদ্ভিদের এই যে দৈহিক কোষে ঘটে, দৈহিক কোষে ঘটে, তারপরে শাখা প্রশাখা শীর্ষ মূলের বর্ধিষ্ণু ক্যাম্বিয়াম প্রভৃতি মাইটোসিস ঘটে। তারপর জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি, এই জননাঙ্গের গঠন এবং বৃদ্ধি এখানে মাইটোসিস ঘটে, ঠিক আছে। আর যদি বলে জনন কোষ সৃষ্টি, জনন কোষ সৃষ্টি সেখানে কিন্তু হবে মিওসিস, বলবো পরে আসে। ওকে, এখন এখানে পড়বা। এখন দেখো এই কোষ চক্র থেকে কিন্তু কোশ্চেন আসবে, কোষ চক্র কাকে বলে, ইন্টারফেস কাকে বলে। তো দেখো, মনে করো তুমি একটা জিনিস রান্না করবা, ঠিক আছে, মনে করো গরুর মাংস রান্না করবা, তাহলে কি আগে তোমাকে ওই গরুর মাংস কেটে টেটে সুন্দর করে মশলা টসলা রেডি করে রাখতে হবে, প্রথম একটা ধাপ। আর দ্বিতীয় একটা ধাপ হবে, সেখানে তুমি হচ্ছে গরুর মাংসটা আসলে কি করবা, সুন্দর করে চুলায় দিয়ে রান্না করে ফেলবা, তাই না। জি ভাইয়া। ঠিক একই রকম ভাবে যদি একটা কোষ বিভাজিত হবে, তাহলে বিভাজিত হতে গেলে তার আগে বিভাজন হওয়ার জন্য যা যা দরকার সবগুলো আগে রেডি করে নিতে হবে। অর্থাৎ কিছু প্রস্তুতিমূলক কাজ আছে, সেই প্রস্তুতিমূলক কাজকে বলা হয় ইন্টারফেস। কি বলা হয়, ইন্টারফেস, ইন্টারফেস, ঠিক আছে। আর ইন্টারফেসের পরে যখন কোষ বিভাজনটা হয় তাকে বলা হয় এম ফেজ, ঠিক আছে। তো বলা হচ্ছে এই ইন্টারফেজ হচ্ছে আপনার প্রস্তুতি নিচ্ছে, তারপর আবার এম ফেজ হচ্ছে, তারপরে এম ফেজ হচ্ছে, তারপরে আবার মনে করো ইন্টারফেজ হচ্ছে, তারপরে আবার এম ফেজ হচ্ছে। অর্থাৎ একটা কোষ তো বারবার বিভাজিত হতে থাকে, তাই না। তো এইভাবে পর্যায়ক্রমে একটা কোষের সৃষ্টি, তার বৃদ্ধি এবং পরবর্তীতে বিভাজন, এই তিনটা ধাপ পর্যায়ক্রমে চলার মাধ্যমে বা যেভাবে চলার যে প্রক্রিয়া তাকেই বলা হয় কোষ চক্র, ঠিক আছে, মনে থাকবে। জি ভাইয়া। তাহলে বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক এই কোষ চক্রের প্রস্তাবনা করেন। আমাদের দেহে কি পরিমাণ কোষ থাকে, একজন পূর্ণবয়স্ক প্রাপ্তবয়স্ক এসের ক্ষেত্রে 100 ট্রিলিয়ন বা 10⁻14টা কোষ থাকে, এটা মনে রাখতে হবে। এবার দেখো কোন দ্রুত বিভাজিত হয় কোন কোষগুলো, আর কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না, এগুলো এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। দেখো এই যে যে কিছু কোষ আছে দ্রুত বিভাজনের বিষয়টা, যেমন ভ্রূণ, ভ্রূণ কোষ, মূলকাণ্ড শীর্ষের যে ভালো কোষ বা মেরিস্টেম কোষ, এইগুলো হচ্ছে বেশি দ্রুত বিভাজিত হয়, ঠিক আছে, খুব দ্রুত বিভাজিত হতে পারে এই কোষগুলো, ঠিক আছে। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু মনে রাখতে হবে, এই কোষগুলো আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা 1 মিনিট একটু, হ্যাঁ লাইনে থাকো তোমরা, 30 সেকেন্ড। ওকে, তাহলে আমরা বলছিলাম তাহলে কোষ চক্র কাকে বলে, এটা আমরা পড়ে ফেলছি, কোন কোষ দ্রুত বিভাজিত হয় এটা। আর একটা জিনিস, একটা আউট কোশ্চেন এই অধ্যায়, ঠিক আছে, কোন কোষ কখনো বিভাজিত হয় না। এই যে কখনো বিভক্ত হয় না কোন কোষ, এই পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, পেশি কোষ, স্নায়ু কোষ, উদ্দীপক স্থায়ী কোষ। আচ্ছা 1 সেকেন্ড। ওকে, তাহলে দেখো, যেটা আমরা বলতেছিলাম যে কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না, সেটা হচ্ছে এই যে পূর্ণাঙ্গ লাল রক্ত কোষ, তারপরে হচ্ছে পেশি কোষ, ঠিক আছে, তারপর স্নায়ু কোষ আর উদ্ভিদের স্থায়ী কোষ, এগুলো কখনো বিভাজিত হয় না। এই চারটা শব্দ একদম টানা মুখস্থ থাকবে, 100% ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝছো। জি ভাইয়া। অবশ্যই কোন কোষগুলো কখনো বিভাজিত হয় না এইগুলো। এবার দেখো, আমরা যদি টোটাল একটা কোষ চক্রকে যদি চিন্তা করি, এরকম ভাবে হবে, একটু খেয়াল করে দেখো। এই যে আল্লাহ, এত ছোট হয়ে গেল। আচ্ছা দেখো, টোটাল একটা সেল সাইকেল বা কোষ চক্রকে আমরা যদি ভাগ করি, এরকম একটা জিনিস আমরা পাবো। এই যে টোটাল, তো বলা হচ্ছে যে কোষের একটা প্রস্তুতি সময় থাকবে। তো এই একটা কোষের টোটাল এইখান থেকে শুরু করে এই পর্যন্ত টোটালি বলা হচ্ছে 90 থেকে 95% সময়, 90 থেকে 95% সময় হচ্ছে প্রস্তুতি পর্যায়, ঠিক আছে। 90 থেকে 95% সময় হচ্ছে প্রস্তুতি পর্যায়। তাহলে এটা আমাদের মনে রাখতে হবে। তাহলে 90 থেকে 95% প্রস্তুতি পর্যায়, তারপরে হচ্ছে সে কি কোষ বিভাজন করবে বা মাইটোসিস দশা বা এম ফেজ বলি এটাকে আমরা, সেটা হচ্ছে মাত্র 5 থেকে 10%। এমসিকিউ আসবে কিন্তু এখান থেকে, হ্যাঁ। এবার তুমি খেয়াল করো, এই যে তোমার এই কথাগুলো কিন্তু এখানে বলা হবে, দেখো যে এই যে কোষের বিভাজনরত অবস্থাকে বলা হয় এম ফেজ বা মাইটোসিস দশা, ঠিক আছে, আর অবিভাজনরত অবস্থাকে বলা হয় ইন্টারফেজ দশা। তাহলে কোষ চক্র মানে হচ্ছে এই এম ফেজ হবে, ইন্টারফেজ চলবে, তারপরে হচ্ছে তোমার এই এম ফেজ চলবে, ইন্টারফেজ চলবে, এম ফেজ চলবে, এভাবে চলতেই থাকবে, এটাই হচ্ছে কোষ চক্র, বুঝছো। জি ভাইয়া। এখন দেখো এই কখন কোনটা হবে, ঠিক আছে, এখন ইন্টারফেজ হবে নাকি এখন মাইটোসিস হবে, বা কিভাবে ইন্টারফেজ থেকে মাইটোসিসে বা এম ফেজে যাবে, সেটা একটা জেনেটিক প্রোগ্রাম দ্বারা নিয়ন্ত্রিত হয়। অর্থাৎ কোষ চক্রটা খুব সুন্দরভাবে
নিয়ন্ত্রণ করার জন্য আল্লাহ তাআলা আমাদের একটা জেনেটিক প্রোগ্রাম করে দিয়েছে, ঠিক আছে। তো বলা হচ্ছে যে অভ্যন্তরীণ কিছু উদ্দীপনা আছে যেটা হচ্ছে কিছু ভিতর থেকে উদ্দীপনা প্রদান করে, কিছু জিনিস আছে যেগুলো বাইরে থেকে উদ্দীপনা প্রদান করে। তো অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে সাইক্লিন সিডিকে যৌগ। এই জিনিসটা মনে রাখতে হবে, সাইক্লিন সিডিকে যৌগ। এটা কিন্তু সাইক্লিন আর সিডিকে দুইটা আলাদা আলাদা জিনিস, সেই দুইটা একসাথে মিলে একটা যৌগ তৈরি করছে। তো এই যৌগটা তোমার হচ্ছে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে, ঠিক আছে। সাইক্লিন সিডিকে মনে রাখবা, সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন। সাইক্লিন কি? সাইক্লিন হচ্ছে একটা প্রোটিন। আর সিডিকে, সিডিকে কে বলা হয় সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস। সাইক্লিন ডিপেন্ডেন্ট, সাইক্লিন ডিইপিইএন ডিপেন্ডেন্ট কাইনেস, সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস সংক্ষেপে বলা হয় সিডিকে, ঠিক আছে। এটা একটা এনজাইম, এটা একটা এনজাইম। তো এই এনজাইম আর এই সাইক্লিন একটা প্রোটিন, তাহলে এই সাইক্লিন প্রোটিন এবং সিডিকে বা সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস এনজাইম এই দুইটা মিলে একটা যৌগ গঠন করে, সেটা হচ্ছে সাইক্লিন সিডিকে যৌগ, ঠিক আছে। তো এই সাইক্লিন সিডিকে যৌগটা অভ্যন্তরীণ ভাবে উদ্দীপনা প্রদান করে, ভিতর থেকে উদ্দীপনা প্রদান করে, বুঝতে পারছো? আর কিছু হরমোন আছে বাইরের দিকে, আছে কিছু হরমোন আর গ্রোথ ফ্যাক্টর, এটা হচ্ছে বাহ্যিক উদ্দীপনা প্রদান করে। তাহলে এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট এমসিকিউ, যে অভ্যন্তরীণ উদ্দীপনা প্রদান করে কে আর বাহ্যিক উদ্দীপনা প্রদান করে কে, এটা মনে রাখতে হবে। আবার আমাদের দেহে যে বোন ম্যারো বা আমাদের অস্থিমজ্জা থেকে লোহিতকণিকা তৈরির জন্য কিডনি থেকে একটা এনজাইম বা একটা হরমোন তৈরি করে, সেই হরমোনটার নাম ইরাইথ্রোপ্রোটিন। রক্তে যখন অক্সিজেনের পরিমাণ কমে যায় তখন কি করে কিডনি, তোমার হচ্ছে মনে করে রক্ত কমে গেছে তাই অক্সিজেন বয়ে নিয়ে আসতে পারতেছে না, ঠিক আছে, তখন কিডনি টুক করে এই ইরাথ্রোপয়েটিন ক্ষরণ করা শুরু করে দেয়। এই ইরাথ্রোপয়েটিন বোন ম্যারো বা অস্থিমজ্জার মধ্যে চলে যায়, যে অস্থিমজ্জাতে লোহিত রক্তকণিকা তৈরিকে বাড়ায় দেয়। তখন লোহিত রক্তকণিকা তৈরি বেশি বেড়ে গেলে, বেশি লোহিত রক্তকণিকা বেশি অক্সিজেন নিয়ে আসতে পারে, তখন কিডনি বোঝে যে না কাজ করতেছে ঠিকঠাক। তাহলে এই ইরাথ্রোপয়েটিন কোথা থেকে গঠিত হয়? কিডনি থেকে। এবং এটা কি করে? লোহিত রক্তকণিকা উৎপন্ন করতে সাহায্য করে, ঠিক আছে। জি ভাইয়া। ওকে, এরপর দেখো, তাহলে এটা হয়ে গেল। এবার ইন্টারফেস। ইন্টারফেস তো আমরা বলছিলাম ইন্টারফেসটাকে হচ্ছে প্রায় 90-95% সময় বলা হয়। আর ইন্টারফেসের যে নিউক্লিয়াস থাকে সেই নিউক্লিয়াসকে বলা হয় বিপাকীয় নিউক্লিয়াস, এটা দাগাবা। আর ইন্টারফেসকে 3টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে। কয়টা? 3টা উপপর্যায়, একটা G1 S G2, এই 3টা উপপর্যায় থেকে কিন্তু কোশ্চেন আসবে, ঠিক আছে। সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে, তাহলে এটা ভালোভাবে বুঝে নিতে হবে। 3টা উপপর্যায়ে ভাগ করা হয়েছে, একটা G1, একটা S আর একটা G2, ঠিক আছে। তো G1 দশা মানে গ্যাপ 1, মনে রাখবা গ্যাপ 1 S আর গ্যাপ 2। মনে করো তুমি বাংলাদেশ থেকে বাইরের দেশে যাচ্ছ, ঠিক আছে, ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে, তাহলে প্রথমে কি বাংলাদেশে একটা পুলিশ ভেরিফিকেশন হয় না যাওয়ার আগে? যে কোনো মামলা টামলা আছে কিনা এটা একটা ভেরিফিকেশন হয় না? জি ভাইয়া। আবার কি তুমি ওই দেশে যখন যাবো, ওই দেশে নামার পরে তোমার কোনো ভাইরাস টাইরাস আছে কিনা, আবার একটা মেডিকেল, আর একটা ফাইনাল, আবার একটা তোমার হচ্ছে হয় না, চেকপোস্টের থেকে আবার চেক করা হয় না ফাইনালি যে তুমি ফিট কিনা। আবার এর ভিতরে তো অনেক প্রসিডিউর থাকে। তো মনে রাখবা একটা কোষ, সেই কোষটা বিভাজিত হবে কিনা সেটা হচ্ছে এই ইন্টারফেস পর্যায়েই ঠিক হয়। এখন দেখো, সে একটা কোষ বিভাজিত হবে কিনা তাকে প্রথমে এই গ্যাপ 1 দশার মধ্যে যাইতে হবে, G1 বা গ্যাপ 1 অর্থাৎ বিরাম 1। এই বিরাম 1 দশায় যাবে, এটা মনে রাখবা প্রথম চেকপোস্ট, ঠিক আছে। এই চেকপোস্টে যারা আটকা পড়ে যাবে তারা কখনোই, সে কোষগুলো কখনোই বিভাজিত হতে পারবে না। আর যারা ফিট বিভাজিত হওয়ার মতো তারা গ্যাপ 1 দশা রেখে এস দশাতে চলে আসবে, ঠিক আছে। এরপর আছে গ্যাপ 2, এটা হচ্ছে দ্বিতীয় চেকপোস্ট। দ্বিতীয় চেকপোস্ট মানে যারা গ্যাপ 1 থেকে গ্যাপ 2 তে আসবে, সরি গ্যাপ 1 থেকে এস দশা আসবে, এস দশা থেকে আবার ফাইনালি যারা হচ্ছে যাওয়ার মতো হবে, এবার সবাই আসবে এস দশা থেকে, সবাই G2 তে আসবে। কিন্তু এরপরে G2 এর পরে তো আছে এম ফেজ বা মাইটোটিক ফেজ, তাই না? কারণ প্রস্তুতি পর্যায়ে এখানে শেষ হয়ে যাচ্ছে G2 দিয়ে। তাহলে এরপরে এম ফেজ মানে কোষ বিভাজন হবে। এখন কোষ বিভাজিত হতে পারবে কিনা, এরপরেও কোনো সমস্যা আছে কিনা সেটা গ্যাপ 2 তে চেক করবে। চেক করার পরে যেগুলো যাওয়ার মতো না সেগুলো গ্যাপ 2 তে আজীবন আটকা পড়ে থাকবে, ঠিক আছে, আর যেতেই পারবে না। আর গ্যাপ 2 থেকে যারা যাওয়ার মতো ফিট তারা এম ফেজে চলে যাবে এবং তারা কোষ বিভাজন করবে। ক্লিয়ার? জি ভাইয়া। ওকে, এখন দেখো এই গ্যাপ 1 এ কি ঘটনা ঘটে, গ্যাপ 2 তে কি ঘটনা ঘটে, এই ঘটনাগুলো আমাদেরকে মনে রাখতে হবে সুন্দর করে। এই যে দেখো গ্যাপ 1 এ এখানে বলা আছে এটা একটা চেকপোস্ট। এখানে ওই যে সবকিছু মিলায় ওই সিডিকেট প্রোটিন তৈরি করে, হ্যান ত্যান আছে, এগুলো পড়বা সব রিডিং। কিছু কিছু মনে রাখবা যে ফসফোরাইলেশন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করে সিডিকে। এবং দেখো এই এস দশা, আর সবকিছু মনে রাখবা এস দশা মানে সিনথেসিস, এস মানে হচ্ছে সিনথেসিস, সিনথেসিস মানে তৈরি করা। তো দেখো আমরা বলছিলাম ডিএনএ নিউক্লিয়াস সব তো কপি হতে হবে বা সব তো বিভাজিত হতে হবে, তাহলে এই ডিএনএটা রেপ্লিকেশন সম্পন্ন হবে এস দশায় এসে, ঠিক আছে। ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন হবে এস দশায় এসে। ক্লিয়ার?
ডিএনএ রেপ্লিকেশন, অর্থাৎ মনে করে একটা কোষ যে বিভাজিত হবে, এই কোষটা থেকে দুইটা কোষ হবে মনে করো বিভাজিত হয়ে, তাহলে এই কোষের মধ্যে যে নিউক্লিয়াস আছে বা ডিএনএ আছে সেটা ভাগ হয়ে এতেও আসবে এতেও আসবে, তাহলে এই ডিএনএটা কি কপি হওয়া লাগছে না? তো এই ডিএনএটা কপি হবে কোথায়? এই এস দশায় এসে রেপ্লিকেশন সম্পন্ন করবে, করে দুইটা হয়ে বসে থাকবে, তারপর এম ফেজে যে দুইটার মধ্যে আলাদা আলাদা ভাবে ঢুকে যাবে। ক্লিয়ার? জি ভাইয়া। এখন দেখো তাহলে ডিএনএ রেপ্লিকেশন কোন ধাপে হবে? এস এল ধাপে। এটা কিন্তু একদম আউট কোশ্চেন, 3 স্টার আউট কোশ্চেন, ডিএনএ রেপ্লিকেশন সম্পন্ন। এখন দেখো ডিএনএ রেপ্লিকেশন হতে গেলে তো এমনি এমনি হতে পারবে না, কাঠখড় পোড়ানো লাগবে না, অনেক কিছু দরকার হবে না ডিএনএ হতে গেলে। তাহলে মনে রাখবা এই আরএনএ ডিএনএ এইগুলো রেপ্লিকেশনের সকল উপাদান এগুলো তৈরি হবে তার আগের দশা, অর্থাৎ এস এর আগে, অর্থাৎ গ্যাপ 1-এ। ক্লিয়ার? গ্যাপ 1-এ সব রেডি করবে, যে এস এ যে ডিএনএ কমপ্লিট রেপ্লিকেশন করবে, গ্যাপ 2-তে যে কি করবে, গ্যাপ 2-তে যে করবে যেটা সেটা হচ্ছে আবার একবার চেক দিয়ে পাঠিয়ে দিবে। ক্লিয়ার? জি ভাইয়া। এবং প্রয়োজনীয় শক্তি সবাই গ্যাপ 2-তে তৈরি করে রাখবে। ওরকম তুমি যাবা, তোমার যা যা খাবার দরকার সবগুলো কি একেবারে তুমি কি বাসে বা প্লেনে ওঠার আগে কিনে নিবা না? তো তোমার তো প্রয়োজনীয় শক্তিগুলো সব কিন্তু এই গ্যাপ 2-তে এসে তারা তৈরি করে রেখে দিবে। ঠিক আছে? জি ভাইয়া। ওকে, তাহলে এই কোনটার কাজ কি এটা কিন্তু মনে রাখবে, এবং কোনটাতে কত পার্সেন্ট সময় লাগে। গ্যাপ 1-এ সময় লাগে 30 থেকে 40%, গ্যাপ 2-তে লাগে 30 থেকে 50%। ঠিক আছে? আর তোমার হচ্ছে এই যে ইসে সরি গ্যাপ 1-এ লাগে 30 থেকে 40%, এস এ লাগে 30 থেকে 50% সময়, আর টোটাল হচ্ছে গ্যাপ 2-তে যে সময় লাগে মাত্র 10 থেকে 20% সময়। ক্লিয়ার? জি ভাই। এরপরে ইন্টারফেসের গুরুত্ব পড়বা, ইন্টারফেসের কি গুরুত্ব আছে এটা পড়ে ফেলবা, এটা লাগবে। এরপরে দেখো কোষ চক্রের গুরুত্ব পড়বা, এবার মাইটোসিস দশা পড়বো, এখান থেকে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা মাইটোসিস। মাইটোসিস হচ্ছে ইম্পর্টেন্ট একটা জায়গা। ওকে, এখন ওকে তো দেখো আমরা এখন এই আবার ইন্টারফেস আর এমফেসের পার্থক্য করবো। এইবার যে জিনিসটা করবো এই জিনিসটা কিন্তু সৃজনশীল কোশ্চেন আসবে এমফেস বা তোমার এমফেসের পুরো টপিকটা থেকে। তো দেখো একটা কোষ বিভাজিত হতে গেলে সেখানে তাহলে কি নিউক্লিয়াসের বিভাজন হতে হবে, আবার তোমার হচ্ছে সাইটোপ্লাজমের বিভাজন হতে হবে, তাহলে নিউক্লিয়াসের বিভাজনকে বলে ক্যারিওকাইনেসিস। ঠিক আছে? অর্থাৎ নিউক্লিয়াস কিভাবে বিভাজিত হবে সেই জিনিসটা আমরা এতক্ষণে জানবো। প্রোফেস তোমরা রাখবা এখানে 5টা ধাপে ভাগ করা হয়েছে। মাইটোসিসকে মূলত ক্যারিওকাইনেসিসকে বোঝানো হয়েছে, এবং এই ক্যারিওকাইনেসিস বা নিউক্লিয়াসের বিভাজনকে 5টা ধাপে বা 5টা পর্যায়ে ভাগ করা হয়েছে। ক্লিয়ার? জি ভাই। দেখো প্রথম ধাপ 5টা ধাপ কি? প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। প্রত্যেকটা চিত্র জানতে হবে, প্রত্যেকটা বৈশিষ্ট্য জানতে হবে। এখন দেখো প্রোফেজ মানে প্রো মানে আদি বা শুরুর পর্যায়ে, একেবারে শুরু। এই চিত্র দেখে চিনতে হবে, কিন্তু আগে খেয়াল করো, একদম এই চিত্রটা খেয়াল করো, এটা কিন্তু প্রোফেজের চিত্র। এই চিত্র দিয়ে দেবে কিন্তু পরীক্ষায়। ঠিক আছে? যে এটা কি খেয়াল করো, এখানে দেখো নিউক্লিয়াস, এই যে তোমার এই চারিদিকে যে বাউন্ডারিটা আছে এটা হচ্ছে এটা পুরোটা হচ্ছে নিউক্লিয়াস। তো নিউক্লিয়াসের এটা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ বা নিউক্লিয়ার আবরণী। ঠিক আছে? তো মনে রাখবা এই প্রোফেজের নিউক্লিয়াসের আবরণী একদম ফুল একেবারে স্পষ্ট দেখা যাবে। ক্লিয়ার? দেখছো? জি ভাই। আবার এই যে নিউক্লিওলাস যেটা এই যে এটাকে এই যে কালো এটাকে বলে নিউক্লিওলাস। তো এই নিউক্লিওলাসটাও ঠিকঠাক থাকবে একদম, মানে একদম কোনো ফ্যাকাশে থাকবে না, একদম ফুল স্পষ্ট বোঝা যাবে, অর্থাৎ এগুলো সব এখনো ঠিকঠাক আছে। ক্লিয়ার? তাহলে এই দুইটা জিনিস দিয়ে কিন্তু আমরা বেসিক্যালি চিনবো। আর এর মাঝখানে ক্রোমোজোম গুলো অবস্থান করতেছে, যে ক্রোমাটিড বলতে বেসিক্যালি এটা হচ্ছে ক্রোমোজোম গুলোকে দেখানো হচ্ছে, এই যে ক্রোমোজোম গুলো একদম স্পষ্ট দেখা যাবে। ক্লিয়ার? তাহলে দেখো এটা হচ্ছে প্রোফাইল ধাপ। আমরা এর পরের ধাপে গিয়ে আবার দেখাবো। তো প্রোফাইল ধাপে কি ঘটনা ঘটে একদম টানা মুখস্থ থাকবে। দেখো প্রথমত জল বিয়োজন ঘটবে, এর ভিতর থেকে পানি বেরোতে থাকবে, ডিহাইড্রেশন। এই যে জল বিয়োজন ঘটবে, তারপরে কি হবে, যদি এর মধ্যে থেকে পানি বের হয়ে যায় তাহলে কি সহজে রং ধারণ ক্ষমতা বেড়ে যাবে, রং দিলে শুকনো করে রং ধারণ করবে, তাই না? একটা জিনিস যদি শুকনো হয় তাতে কোনো কিছু দিলে রং দিলে সে সহজে কি শুষে নেবে। জি ভাইয়া। জল বিয়োজন হলে তাহলে কি হবে, রং ধারণ ক্ষমতা হবে, রং ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে। এবং জল বিয়োজন হলে কি এগুলো পেঁচায় যাবে, মোটা হতে থাকবে, সংকুচিত হতে থাকবে, এবং মোটা হতে থাকবে এবং খাটো হতে থাকবে। ঠিক আছে? আর এই যে নিউক্লিয়ার এনভেলপ, এই যে নিউক্লিয়ার এনভেলপ আর এই যে নিউক্লিওলাস, এই দুইটা কেবল ধ্বংস হওয়া শুরু করবে, বিলুপ্ত ঘটা শুরু করবে, সূচনা হবে। ঠিক আছে? এই যে নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত ঘটতে থাকবে বা শুরু হবে কেবল, মানে এখনো পুরোটা হয়ে যায়, এখনো স্বাভাবিক অবস্থায় দেখা যাবে এরকম। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই হচ্ছে প্রোফাইল ধাপের বৈশিষ্ট্য, একদম টানা মুখস্থ রাখতে হবে। এখন দেখো এই পর্যায়ে আবার কি হবে, আচ্ছা কি কেটে গেল নাকি, শুনতে পাচ্ছ?
হ্যাঁ ভাইয়া ওকে, আবার কি হবে, এই যে ক্রোমাটিড, এই যে ক্রোমোজোম গুলো আছে না, এই ক্রোমোজোম গুলো সেন্ট্রোমিয়ার ব্যতীত লম্বালম্বি দুই ভাগে বিভক্ত হবে, বিভক্ত থাকে, এটাকে ক্রোমাটিড বলে। ঠিক আছে, লম্বালম্বি দুই ভাগে বিভক্ত, সেন্ট্রোমিয়ার ব্যতীত দুই ভাগে বিভক্ত হবে, এটাকে বলা হবে ক্রোমাটিড। আর একটা জিনিস এখানে মনে রাখবা, এই স্পিন্ডল তন্তু সৃষ্টির সূচনা হয়, অর্থাৎ স্পিন্ডল তন্তু কি জিনিস দেখাবো একটু পরে, তৈরি হয় না কিন্তু তৈরি হওয়ার একটা ভাব হয়, এখানে সূচনা ঘটে। ঠিক আছে, এই কথাগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে প্রোফেজ হয়ে গেল, এরপরে প্রোমেটাফেজ। প্রোমেটাফেজের চিত্রটা আমরা যদি একটু দেখে আসি, এখানে দেখো এই পাশে চিত্র, এই যে এই চিত্রটা খেয়াল করো, এটা হচ্ছে প্রোমেটাফেজের চিত্র। তো এখানে খেয়াল করো, দেখো আমরা বলছিলাম ওই যে প্রোফেজ ধাপে তোমার হচ্ছে কি হয়, এই যে নিউক্লিয়ার এনভেলপ যেটা ছিল এটা ধ্বংস হওয়া শুরু হয় কেবল, আর এই যে নিউক্লিয়াস বিলুপ্ত হওয়া শুরু হয়। তার মানে কি, প্রোমেটাফেজ ধাপে যে এটা একেবারে স্পষ্ট বোঝা যাবে যে এটা ধ্বংস হয়ে যাচ্ছে বা বিলুপ্ত হয়ে যাচ্ছে। ক্লিয়ার? জি ভাইয়া। ডট ডট দিয়ে বোঝানো হচ্ছে। আর এখানে আমরা বলছিলাম স্পিন্ডল যন্ত্র তৈরি হতে থাকে। তো এই যে দেখো, এই যে মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্র, এখানে দুইটা মেরু, এরকম একটা, এই একটা মেরু আর এই একটা মেরু, দুইটা মেরু তৈরি হয়েছে এখানে, বা দুইটা স্ট্রাকচার তৈরি হয়েছে, এবং এর মাঝখানে এই যে অ্যাস্টার রশি, বা আমরা বলতে পারি যে স্পিন্ডল তন্তু তৈরি হয়েছে এরকম এরকম, এই যে লম্বা লম্বা দাগ দেওয়া দেওয়া যেগুলো আছে, এই যে এই একটা, তারপরে এই একটা, এইগুলো। ঠিক আছে, এইগুলোকে বলা হয় স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুগুলো তৈরি হয় এই প্রোমেটাফেজ ধাপে। ক্লিয়ার? জি ভাইয়া। জি এখন দেখো, এই স্পিন্ডল তন্তুর সাথে দেখো এখানে কিছু কিছু ক্রোমোজোমের, দেখো এই যে সেন্ট্রোমিয়ার, এই যে এটাও একটা স্পিন্ডল তন্তু, আবার ধরে নাও যে এইটাও একটা স্পিন্ডল তন্তু, তাই না? জি ভাইয়া দেখো এখন একটা স্পিন্ডল তন্তুর মধ্যে দেখো একটা হচ্ছে তোমার এই সেন্ট্রোমিয়ার ধারণ করতেছে, আর আরেকটা একেবারে ফাঁকা, কিচ্ছু নেই, দেখিছো? তো এই যে স্পিন্ডল তন্তুগুলো এই সেন্ট্রোমিয়ার অর্থাৎ এইটাকে ধারণ করে রাখতেছে, ওই এই স্পিন্ডল তন্তুগুলোকে আমরা বলবো ট্রাকশন ফাইবার। কি বলবো? ট্রাকশন ফাইবার। ক্লিয়ার? জি ভাইয়া ওকে, তাহলে জি যেগুলো ভাইয়া। বললে হয়ে যাবে। এখন দেখো, এই যে প্রোমেটাফেজ ধাপে কি কি হয়, এই যে নিউক্লিয়ার লাশের বিলুপ্তি ঘটে, এটাও কিন্তু ঘটে থাকে, সম্পূর্ণ বিলুপ্তি কিন্তু এখনো ঘটেনি। তারপর স্পিন্ডল ফাইবার আছে, এই যে বিষুবীয় অঞ্চল, দুই দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় বিষুবীয় অঞ্চল। এখানে খেয়াল করে দেখো, এই যে তোমার এই একটা মেরু, এই একটা মেরু, আর এই একটা মেরু, এই যে দুইটা মেরু, এই দুই মেরুর মাঝখানে টোটাল যে জায়গাটা আছে এই জায়গাটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল, বা তোমার হচ্ছে বিষুবীয় অঞ্চল, বেসিক্যালি বলা হয় বিষুবীয় অঞ্চল। ঠিক আছে, ইকুয়েটর বা বিষুবীয় অঞ্চল মনে থাকবে। জি ভাইয়া। এবার দেখো এখানে ক্রোমোজোমীয়, এটা কিন্তু 3 স্টার, একদম ক্রোমোজোমীয় নৃত্য, এটা কিন্তু এমসিকিউ আসবে, 3 স্টার কোশ্চেন। ক্রোমোজোমীয় নৃত্য দেখা যায় কোন ধাপে, মনে বলতে হবে প্রোমেটাফেজ ধাপে। ঠিক আছে, প্রোমেটাফেজ ধাপে, এতটুকু মনে রাখলেই হবে। ওকে, এরপরে আসো যে মেটাফেজ। মেটাফেজ ধাপে চিত্র খেয়াল করে দেখো, একদম খুব সুন্দর করে দেখো, এই পাশেরটা হচ্ছে মেটাফেজের চিত্র। খেয়াল করে দেখো, এই চিত্র কিন্তু চেনা লাগবে, উদ্দীপকে কিন্তু চিত্র দিয়ে দেবে, কোনটা বলবে, এরকম একটা চিত্র দেবে, ধরো এরকম একটা চিত্র দেবে, আর এরকম একটা চিত্র দেবে, দুটো চিত্র দেবে, বলবে চিত্র এ আর এটা হচ্ছে চিত্র বি। ঠিক আছে, এবার বলবে চিত্র এ এবং বি এর মধ্যে পার্থক্য লেখো, তখন কিন্তু আমাদের ওই পুরো মেটাফেজ আর মেটাফেজের মধ্যে পার্থক্য লিখতে হবে। ঠিক আছে, এরকম কিন্তু চেনা শিখতে হবে আগে, বুঝছো? জি ভাইয়া জি ভাইয়া। ওকে, এরপর দেখো এখানে যদি আমরা বলি এটা হচ্ছে মেটাফেজ, এই মেটাফেজে তোমার হচ্ছে যদি দেখা যায়, দেখো এখানে দুইটার মধ্যে পার্থক্য করে দেখো, প্রোমেটাফেজে কি নিউক্লিয়ার এনভেলপ বিলুপ্ত হয়ে যাচ্ছিল, নিউক্লিয়াস বিলুপ্ত হয়ে যাচ্ছিল, কিন্তু এখানে কি ওদের কোনো আগান সাগান আছে? দেখো তো এর মধ্যে কোনো কিছু খুঁজে পাওয়া যাচ্ছে ওদের? না ভাইয়া না, তাহলে নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটবে এই মেটাফেজ ধাপে, এটা মনে রাখতে হবে। ঠিক আছে, জি ভাইয়া তারপরে মেটাফেজ ধাপে এসে মনে রাখবা মেটাকাইনেসিস দেখা যায়, অর্থাৎ ক্রোমোজোম গুলোর ক্ষেত্রে একটা গতিশীল গতিশীল ভাব দেখা যায়। ঠিক আছে, আগে দেখো সরানো সেটা ছিল, এখন দেখো একটু সরে সরে দেওয়া ভাব বা একটা ভাব দেখা যায়, এটাকে বলে মেটাকাইনেসিস। ঠিক আছে, আর আরেকটা জিনিস মনে রাখবা যে এই ক্ষেত্রে তোমার হচ্ছে ক্রোমোজোম গুলো সব থেকে মোটা এবং খাটো, মনে রাখবা সব থেকে মোটা এবং খাটো, একটা ইম্পর্টেন্ট এমসিকিউ কিন্তু। দেখো মেটাফেজের ক্ষেত্রে আমরা যদি বলি এখানে কি কি ঘটনা ঘটে, এই যে ক্রোমোজোমের এই যে কোষ বিভাজনে মেটাফেজ পড়লে স্পিন্ডল বিষুবীয় অঞ্চলে ক্রোমোজোম গুলো ছড়িয়ে পড়া বা বিন্যস্ত হওয়াকে বলে মেটাকাইনেসিস। তাহলে মেটাকাইনেসিস দেখা যায় মেটাফেজ ধাপে। আর হচ্ছে ক্রোমোজোম গুলো সব থেকে মোটা, খাটো এবং স্পষ্ট দেখা যায় কোন ধাপে? মেটাফেজ ধাপে। মনে রাখবা মোটা মেটা, মোটা মেটা। ঠিক আছে, সব থেকে মোটা দেখা যায় ক্রোমোজোম গুলো, সব থেকে মোটা এবং খাটো দেখা যায় কোন ধাপে? মেটাফেজ ধাপে। মনে থাকবে তো? জি ভাইয়া এগুলো কিন্তু সব এমসিকিউ আসবে কিন্তু।
এরপরে দেখো নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াসের সম্পূর্ণ বিলুপ্তি ঘটে। এখন এখানে তাহলে তিনটা কাহিনী পাইলাম, নিউক্লিয়ার এনভেলপ এবং নিউক্লিয়াস বিলুপ্ত হওয়া শুরু হয় কোন ধাপে, সূচনা ঘটে কোন ধাপে বলো তো? একেবারে শুরুতে যে প্রোফেজ পড়েছিলাম না আমরা, প্রোফেজে সূচনা হয়। হ্যাঁ, তারপরে প্রো মেটাফেজেও বিলুপ্ত হতে থাকে, ফাইনালি সম্পূর্ণ বিলুপ্ত হয় মেটাফেজে। এখন তোমাকে যখন এমসিকিউ দেবে তোমার কিন্তু হিসাব করে দেখতে হবে যে সম্পূর্ণ বিলুপ্ত বলতেছে নাকি তোমার হচ্ছে শুধু বিলুপ্ত বলতেছে বা সূচনা বলতেছে। ক্লিয়ার? যেটা বলবে সেটা উত্তর দিতে হবে, এখানে কিন্তু প্যাস হবে তোমাদের। ওকে, তাহলে মেটাফেজ গেল। এবার মেটাফেজ চিত্র দেখছো না? এবার অ্যানাফেজ। অ্যানাফেজ মানে গতি পর্যায়। দেখো অ্যানাফেজের হচ্ছে তোমার এরকম দেখা যায়, এই পাশে চিত্র দেয়নি অ্যানাফেজের, এই যে একসাথে করে দিচ্ছে, এই যে অ্যানাফেজ। এই চিত্রটা খেয়াল করে দেখো, অ্যানাফেজ মনে রাখবে, অ্যানাফেজ মানে গতি পর্যায়। এই যে এই চিত্রটা হচ্ছে অ্যানাফেজের চিত্র। অ্যানাফেজ মানে হচ্ছে গতি পর্যায়, অর্থাৎ ক্রোমোজোম গুলো দেখো আগে এইরকম মাস বরাবর ছিল। হুম পরের পেজে আসে চিত্র। আচ্ছা, সমস্যা নেই, আমি যেটা দেখাচ্ছি এটা দেখো। দেখো এই পর্যায়ে কিন্তু এখানে মাঝখানে ছিল বা বিষুবীয় অঞ্চলে ছিল, কিন্তু বিষুবীয় অঞ্চল থেকে দেখো এই মেরুর দিকে ছুটে যাচ্ছে, এই ক্রোমোজোম গুলো কি মেরুর দিকে ছুটতেছে, দেখছো? ওদিকেও ছুটতেছে, এদিকেও ছুটতেছে, তাই না? দেখছো? তো এই কারণে অ্যানা মানে গতি, আর ফেজ মানে হচ্ছে পর্যায়, গতি পর্যায়। তাহলে গতি পর্যায় বলা হয় অ্যানাফেজকে। আর এই দেখো যখনই মেরুর দিকে আগাইতে যায় তখন এই সেন্ট্রোমিয়ার থাকে লিডার, সেন্ট্রোমিয়ার আগে থাকে আর বাহুগুলো পিছনে থাকে, দেখছো? তো এই কারণে যখন সেন্ট্রোমিয়ার আগে থাকে তখন দেখো এটা অনেকটা ভি এর মতো দেখায়, হয় ভি এর মতো দেখায় বা এল এর মতো দেখায় বা জে এর মতো দেখায় বা আই এর মতো দেখায়। মানে ক্রোমোজোম গুলো ভি এল জে আই আকৃতি দেখায়, অ্যানাফেজ ধাপে, একদম টানা মুখস্থ থাকবে কিন্তু। ক্রোমোজোম গুলো ভি এল জে আই আকৃতি দেখায়, অ্যানাফেজ ধাপে। ক্লিয়ার? মেরুমুখী চলতে থাকে। তাহলে এইরকম চিত্র দেখলেই তো বোঝা যাবে যে এটা অ্যানাফেজ। আর টেলোফেজ ধাপে এসে কোনো কথা নেই, একেবারে টেলোফেজ মানে হচ্ছে একেবারে প্রোফেজের উল্টো। আমরা যেরকম প্রোফেজ বলেছিলাম না, প্রোফেজের উল্টো। তো দেখো অ্যানাফেজের এখানে এই কথাগুলোই বলবে যে মেরুমুখী চলতে শুরু করে, ক্রোমোজোমগুলো মেরুমুখী চলতে শুরু করে, ইংরেজি ভিএল জে আই আকৃতি দেখা যায়। ঠিক আছে? আর কখন শেষ হয়? যখন একেবারে মেরুর দিকে ছুটে ছুটে একেবারে মেরুতে যে পৌঁছায় যায় তখন অ্যানাফেজ দশা বা গতি পর্যায়ের সমাপ্তি ঘটে। ক্লিয়ার? অ্যানাফেজ দশা চেনা যাবে তো চিত্র দেখলে তাহলে? জি ভাইয়া। ওকে, এবার টেলোফেজ। টেলোফেজ মনে রাখবা সম্পূর্ণ প্রোফেজের উল্টো। প্রোফেজে কি হয়েছিল? জলবিয়োজন ঘটেছিল, রং ধারণ ক্ষমতা বেড়ে গিয়েছিল, ক্রোমোজোম গুলো মোটা এবং খাটো হওয়া শুরু করেছিল, তাই না? টেলোফেজে এটা সম্পূর্ণ উল্টো হবে, এখানে জলযোজন হবে। দেখো হাইড্রেশন বা জলযোজন হবে, তারপরে অস্পষ্ট হওয়া শুরু করবে। আর ওখানে মোটা খাটো হয়েছিল, এখানে সরু লম্বা হতে শুরু করবে, এবং নিউক্লিওলাস এবং নিউক্লিয়ার এনভেলপ যেগুলো ছিল সেইগুলো হারিয়ে যাওয়া শুরু করেছিল ওখানে, আর এখানে পুনরায় আবির্ভাব ঘটবে। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে টেলোফেজ ধাপটা আমরা চিত্র দিয়ে চিনবো কিভাবে? এই যে দেখো এরকম টেলোফেজ মনে রাখবা। এই প্রোফেজ আর টেলোফেজের মধ্যে পার্থক্য হচ্ছে, দেখো প্রোফেজে শুধুমাত্র এরকম একটা চিত্র ছিল, আর টেলোফেজের চিত্র দেওয়া থাকলে এরকম দুইটা দেওয়া থাকবে, অর্থাৎ বুঝতে হবে যে এটা দুইটা ভাগে ভাগ হয়ে গেছে অলরেডি। ঠিক আছে? আর সব প্রোফেজ আর টেলোফেজের মধ্যে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই, মানে চিত্রের দিক থেকে, বুঝছো? শুধুমাত্র এখানে টেলোফেজে দুইটা থাকবে, কিন্তু প্রোফেজের চিত্রটা যদি তোমাদের আবার একটু দেখাই নিয়ে আসি। আচ্ছা দেখো এখানে এই যে প্রোফেজের চিত্রটা দেখো, এই যে একটা আছে, এইখানে মাঝখানে শুধু নিউক্লিয়াস আছে একটা, দেখছো প্রোফেজের চিত্রে? আর টেলোফেজের সাথে আবার দুইটা হয়ে গেছে। খেয়াল, বুঝতে পারছো তো কাহিনীটা কি ঘটছে? জি ভাইয়া। এই যে এই ক্লিয়ার? তাহলে আমাদের কিন্তু মাইটোসিস পড়া শেষ। এখন এই চিত্র দিয়ে দিবে, পার্থক্য বলতে বলবে বা ওইটা বৈশিষ্ট্য বর্ণনা করতে বলবে, তার চিত্রগুলো এখানে প্র্যাকটিস করে ফেলবে, সুন্দরভাবে হয়ে যাবে। তাহলে এতক্ষণ ক্যারিওকাইনেসিস হয়ে গেল, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন হলো। এবার সাইটোপ্লাজমও ঠিক বিভক্ত হবে। সাইটোপ্লাজম কিভাবে বিভক্ত হবে? যখন নিউক্লিয়াস দেখো এরকম দুইটা হয়ে গেছে, এরকম এই একটা আর একটা দুইটা হয়ে গেছে, তখন কি ঘটনা ঘটবে? তখন হচ্ছে দেখো এখানে আমরা বলতেছি যে তখন মাঝখানে একটা কোষ প্লেট তৈরি হবে বা কোষ প্রাচীর তৈরি হয়ে দুইটারে আলাদা করে দেবে, দিয়ে তখন এইখান থেকে সরাই দিয়ে দুইটা কোষ আলাদা হয়ে যাবে। ক্লিয়ার? এর রিডিং পড়বা, আর ওই ক্লাসের লিঙ্ক আছে ওইখানে ভালোভাবে বলা আছে। এখন মনে করো কারণ এখানে একটা জিনিস মনে রাখতে হবে, কোন কিছুর ক্ষেত্রে মনে করো নিউক্লিয়াসের বিভাজনকে আমরা কি বলছিলাম? ক্যারিওকাইনেসিস, তাই না? জি ভাইয়া। তো এই ক্যারিওকাইনেসিস যদি কারোর ক্ষেত্রে ঘটতে থাকে, অর্থাৎ নিউক্লিয়াসের সংখ্যা একটা থেকে দুটো, দুটো থেকে চারটা এরকম হচ্ছে, কিন্তু সাইটোপ্লাজম বিভাজিত হচ্ছে না, তার মানে কি একটা কোষের মধ্যে অনেকগুলো নিউক্লিয়াস হয়ে যাবে না তখন? জি ভাইয়া। নিউক্লিয়াসের বিভাজন অর্থাৎ ক্যারিওকাইনেসিস ঘটতেছে, কিন্তু সাইটোপ্লাজমের বিভাজন অর্থাৎ সাইটোকাইনেসিস ঘটতেছে না। তাহলে এটাকে আমরা বলবো মুক্ত নিউক্লিয়ার বিভাজন, অর্থাৎ নিউক্লিয়াসটা মুক্তভাবে বিভাজিত হচ্ছে, কিন্তু
সাইটোপ্লাজম আছে, এখান থেকে কিন্তু এমসিকিউ আসবে। দেখাও এই যে সাইটোকাইনেসিস না ঘটলে কিন্তু একেবারে বহু নিউক্লিয়াসের সৃষ্টি হয়, একেবারে মুক্ত নিউক্লিয়ার বিভাজন বা ফ্রি নিউক্লিয়ার বিভাজন। এর উদাহরণ মনে রাখতে হবে ডাবের পানি হচ্ছে মুক্ত নিউক্লিয়ার বিভাজনের উদাহরণ, ঠিক আছে। এখন যদি উদ্ভিদে ঘটে তাহলে এক ধরনের হবে, আর প্রাণীতে ঘটলে এক ধরনের হবে। যেমন উদ্ভিদ কোষে যদি ঘটে তাহলে তাকে বলা হবে সিনোসাইটিক, আর প্রাণীতে ঘটলে তাকে বলা হবে প্লাজমোডিয়াম। ক্লিয়ার? তাহলে সিনোসাইটিক কি আর প্লাজমোডিয়াম কি বোঝা গেল তো? জি ভাইয়া। সিনোসাইটিক ভাইয়া। প্লাজমোডিয়াম হয়ে গেল। এরপর দেখো এই ক্যারিওকাইনেসিস এবং সাইটোকাইনেসিসের পার্থক্য পড়বা। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জায়গা, এই যে মাইটোসিসের গুরুত্ব, হেডলাইন অবশ্যই মনে রাখতে হবে। দেখো এই যে দেহ গঠন, দেহে বৃদ্ধিতে কাজে লাগে, বংশবৃদ্ধিতে কাজে লাগে, জননাঙ্গ সৃষ্টি, জনকের সংখ্যা বৃদ্ধিতে কাজে লাগে, নির্দিষ্ট আকার আয়তন রক্ষায় কাজে লাগে। তারপরে হচ্ছে নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে, ঠিক আছে। নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের ভারসাম্য রক্ষা করে, ক্রোমোজোমের সমতা রক্ষা করে, ক্ষতস্থান পূরণ করে ক্রোমো। এই তোমাদের এই জিনিসটা কিন্তু মনে রাখতে হবে একদম। এই লাইনটা 3 স্টার দিয়ে দেখাও, সব তো পড়বা কিন্তু এই জায়গাটা অবশ্যই পড়বা। এই যে জননাঙ্গ গঠন এবং জনন কোষের সংখ্যা বৃদ্ধি, এই লাইনটা একদম 3 স্টার একদম। জননাঙ্গ সৃষ্টি, দেখো জননাঙ্গ সৃষ্টি, জননাঙ্গ বৃদ্ধি, জননাঙ্গ গঠন, জননাঙ্গ বিভাজন, যাই বলি না কেন সব মাইটোসিস, ঠিক আছে। যদি বলা হয় যে জনন কোষ বৃদ্ধি তাও মাইটোসিস, কিন্তু যদি বলা হয় যে লিখে নিতে পারো এখানে পরেও আছে কিন্তু এক জায়গায় করে নাও, যে জনন কোষ সৃষ্টি, এই কথাটা যদি বলে তাহলে সেখানে হবে মিওসিস। অর্থাৎ জনন কোষ মানে হচ্ছে শুক্রাণু, ডিম্বাণু, গ্যামেট বা রিপ্রোডাক্টিভ সেল, এগুলো তৈরি হবে মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, ঠিক আছে। কিন্তু মনে করো এই জননাঙ্গ থেকে মিওসিসের মাধ্যমে একটা জনন কোষ তৈরি হয়েছে, এবার এই জনন কোষের সংখ্যা বৃদ্ধি করবে আবার কোন পদ্ধতিতে বলো তো? মিওসিস না মাইটোসিস? মাইটোসিস। মাইটোসিস। জনন কোষ সৃষ্টি হবে কোন পদ্ধতিতে? মাইটোসিস। মিওসিস। জনন কোষ সৃষ্টি হবে মিওসিস। এই জিনিস কিন্তু গোলানো যাবে না। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ক্রোমোজোমের সমতা রক্ষা করে কে? এটা রক্ষা করে। আবার ক্রোমোজোম ধ্রুব রাখে, এটা কিন্তু আবার আলাদা কথা। ক্রোমোজোমের সমতা রক্ষা করে হচ্ছে মাইটোসিস, আর মিওসিস হচ্ছে ক্রোমোজোমের সংখ্যা ধ্রুব রাখে, ঠিক আছে। এই জিনিসগুলো আর জানতে পারলে ক্যান্সার তৈরি হয় এখান থেকে। এই লাইন থেকে একটা এমসিকিউ আসবে মেডিকেল ভর্তি পরীক্ষা ইনশাআল্লাহ, সেটা দেখো। কোষের মৃত্যু 2 ধরনের হতে পারে, একটাকে বলা হয় অ্যাপোপ্টোসিস আর একটাকে বলা হয় নেক্রোসিস, ঠিক আছে। এই দুইটা থেকে একটা কোশ্চেন আসবে, একদম আউট কোশ্চেন ইনশাআল্লাহ। তো একটা বলা হচ্ছে যদি মনে করো যে জেনেটিক্যালি মনে করো বুড়ো হয়ে গেছে, জেনেটিক্যালি মারা যাচ্ছে একটা কোষ, জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যু, তাকে বলা হয় অ্যাপোপ্টোসিস, ঠিক আছে। কোষের জেনেটিক্যালি নিয়ন্ত্রিত মৃত্যুকে বলা হয় অ্যাপোপ্টোসিস। আর যদি বলা হয় যে কোষের পুষ্টির অভাবে যদি কোনো কোষ মারা যায় সেটাকে বলা হবে নেক্রোসিস। ক্লিয়ার? জি ভাইয়া। তাহলে এই দুইটা কিন্তু আসবে শেষ। এখানে কিন্তু আমাদের মাইটোসিস মোটামুটি পড়া শেষ। মাইটোসিসের পার্থক্য পড়বা, মাইটোটিক ইন্টিগ্রাল রিডিং করবা, আর ওই লিঙ্ক দেখবা। এবার মিওসিস পড়াবো, তোমরা সবাই কেটে দিয়ে আবার একটু জয়েন দাও, ঠিক আছে।